সবাই মিলে ঘুরে এসে তোর সবকিছু গোছাতে শুরু করব। ওদের সবার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। সামান্য হেসে দিলাম। ওই হাসিস কেন? না এমনি। চল তোরা যেখানে বলবি আজ সেখানেই যাব। ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার পর ওদের সাথে ঘুরতে বের হলাম। প্রায় 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করার পর জয়ের বাসায় চলে এলাম। তবে শুধু আমি না, জয়ার সাথে সাকিব রাহুলটাও আছে। বন্ধুর অনেক বড় পাওয়া, এই যেন প্রভুর এক আশীর্বাদ। 2 দিন আগে আমার সাথে যা হয়েছে, যার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম, আর আজ বন্ধুদের সাথেই ভালো আছি। সে যাই হোক, অতীত নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। 3টার দিকে বাংলাদেশ বিমানবন্দরে সবাই চলে এলাম। তারপর আঙ্কেলকে সালাম করে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কথা বললে ভুল হবে, এক প্রকার কান্না করছিলাম। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে বন্ধুদের বিদায় দিলাম। ফ্লাইটে বসে ভাবতে লাগলাম, আজ ওরা না থাকলে আজ হয়তো আমিই থাকতাম না। এরপর ফ্লাইটটা কানাডার উদ্দেশ্যে আকাশে উড়াল দিল। হাতে মোবাইল আর ঘড়ি না থাকায় কতটা সময় হয়েছে সেটাও জানি না। ফ্লাইটটা কানাডা এয়ারপোর্টে ল্যান্ডিং করলো। ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের বাইরে বের হব, তখন একটা মেয়ে এসে বলল, আপনি কি নয়ন? জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তানহা, জয়ের কাজিন। এখানে আব্বুর আসার কথা ছিল, কিন্তু ওনার কাজের জন্য তিনি আসতে পারেনি। ঠিক আছে, সমস্যা নেই। এখন চলো বাসায় যাই। এয়ারপোর্ট থেকে বের হয়ে তার না একটা ট্যাক্সি ডাকলো। তারপর সেটাতে দুজন উঠলাম। এই তুমি কি কম কথা বলো? আর সরি, তুমি করে বলে ফেললাম। আসলে সমবয়সী, তাই তুমি করে বলে ফেলেছি। ঠিক আছে, বলতে পারেন। ঠিক নেই, তুমি এখান থেকে তুমি করে বলবে। আর যতদূর জানি তুমি আর আমি একই ক্লাসে, তাই তুমিও তুমি করে বলবে। ঠিক আছে, বলবো। হুম। তোমার বাসায় কে কে আছেন? সবাই আছে, শুধু আমি ছাড়া। মানে? মানে তোমাকে বুঝতে হবে না। কিন্তু আমার তো। কিছু বলার আগে তানহার ফোনে কারো কল আসে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি নিতে আসছি আমার সাথে। আর এখন বাসে যাচ্ছি। ঠিক আছে, তাই হবে। তানহা কারোর সাথে ফোনে কথা বলছিল, যার জন্য শুধু তানহার কথাই বুঝতে পারছিলাম। কিছু সময় পর তানহা ফোনটা আমার দিকে এগিয়ে দিল আর কথা বলতে বলল, হ্যালো। নয়ন, আমি জয়। হ্যাঁ বল। কোনো সমস্যা হয়েছে? আরে না, সমস্যা হতে যাবে কেন? আর শোন, তোর পাশে যে মেয়ে আছে সেটা আমার চাচ্চুর মেয়ে। সে বলেছে। কিন্তু তুই ওর কথাই প্লিজ রাগিস না। রাখবো কেন? ওর মাথায় হয়তো তার ছেঁড়া অনেক বেশি কথা বলে, তাই ওর কথাই কিছু মনে করিস না। আরে সমস্যা নেই। ওকে, এখন রাখছি, ভালো থাকিস। ঠিক আছে, বাই। জয়ের সাথে কথা বলে শেষ করে তানহাকে ফোন ফিরিয়ে দেওয়ার জন্য তার দিকে ঘুরতেই দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। এই নিন আপনার ফোন। ওই হাতারাম, তোকে বলছি না তুই করে বলবি। না মানে আসলে। ঠিক আছে, তুমি না এখন থেকে তুই করে বলবে। এবার যদি ভুল হয় তাহলে তোমার মাথার চুল ছিঁড়তে শুরু করব। তানার এমন কথা শুনে আপনা আপনি ভয় চলে এলো। এক ঢোক গেলে উত্তর দিলাম, ঠিক আছে তুই। গুড বয়। এখন বলো, জয় আমাকে নিয়ে তোকে কি বলো? তেমন কিছুই না। আমি জানি কিছু একটা বলেছে। কিভাবে? তুই বলবি কিনা সেটা বল। বলল তুমি না মানে তুই অনেক কিউট। তাই? আর তুই এমনিতেও কিউট। যদিও জয় অন্য কিছু বলছে, কিন্তু সেই কথা বললে হয়তো তানহা রেগে যাবে। আর জয়ের থেকে তো শুনলাম মেয়েটার অনেক রাগ। আর মিথ্যা বলাও ভুল হয়নি, কারণ মেয়েটা সত্যি অনেক কিউট। সারাটা রাস্তা তানহার সাথে কথা বলে বুঝতে পারলাম মেয়েটা অনেক মিশুক এবং হাসি খুশি থাকতে পছন্দ করে। একটা ফ্ল্যাট বাসার সামনে গিয়ে ট্যাক্সিটা থামলো। হয়তো এটাই তানহাদের বাসা। তারপর তানহা কলিং বেল বাজাতেই একটা মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিয়ে ভেতরে আসতে বলল। নয়, ইনি আমার আম্মু। তানহার কথা শুনে আন্টিকে সালাম দিলাম। থাক বাবা, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, তারপর কথা হবে। জি আন্টি। তারপর আন্টি তানহাকে আমার রুম দেখিয়ে দিতে বলল। একটা রুমের ভেতরে গিয়ে তানহা বলল, এটা তোর রুম, ভালো না? অনেক ভালো। হায়, হবে না। তুই জানিস আর সারাদিন আমি আর আম্মু মিলে এই রুমটা কত পরিষ্কার করেছি, জানলে তুই অবাক হয়ে যাবি। ঠিক আছে, তুই এখন যা, আমি একটু রেস্ট নেই। তুই রেস্ট নিবি না? তাতে আমার কি? তোর কিছুই না, কিন্তু এখন তুই তো রুমে যা। সারা ফকির, থাক তোর রুমে। রাগ দেখিয়ে তানা চলে গেল। তানাকে এমনভাবে দেখে ভালোই লাগলো। আর যাই হোক, একটা বন্ধু তো পাওয়া গেল। অচেনা একটা দেশে এমন বন্ধু পাওয়াটা অনেক উপকারী। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেস পরে নিচে এলাম। দেখলাম জয়ের চাচ্চু বসে আছে। আর ওনাকে আমি অনেক আগে থেকেই চিনতাম, কারণ ফোনে অনেকবার কথা হয়েছে জয়ের মাধ্যমে। আমাকে দেখে জয়ের চাচ্চু অর্থাৎ তানহার আব্বু বলল, নয়ন, এদিকে আসো। জি আঙ্কেল, বলুন।
আমি বুঝতে পারছি এখানে তোমার কিছু দিন সমস্যা হবে, তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে। জি আঙ্কেল। আর নয়ন, কাল তোমাকে তানহা ওর ভার্সিটি নিয়ে যাবে। কিন্তু আঙ্কেল আমি তো সব সার্টিফিকেট দেশে রেখে এসেছি। নয়ন, তুমি কি আমাদের পর ভাবছো? আমরা তোমার ব্যাপারে সব জয়ের থেকে শুনেছি। আর আমরা যে এখানে এসেছি, এটাতে জয়ের বাবার ভূমিকা অনেক। আর তুমি জয়ের বাবাকে সাহায্য করেছো, যার ফলে আমাদেরকেও করেছো। তুমি কোনো চিন্তা করো না, জয় আমাদের সবকিছু অনলাইনে পাঠিয়ে দিবে, এটা নিয়ে তোমার আর ভাবতে হবে না। জি। তারপর ওনাদের সাথে আরও কিছু কথা বলে রুমে চলে এলাম। ভাবতে অবাক লাগছে, যারা আমাকে ভালো করে চেনেও না তারা আমাকে কতটা উপকার করছে। আর আব্বু, তুমি কিছু না জেনে আমাকে পর করে দিলে। আগে যখন সমস্যা হতো তখন আম্মুর থেকে শুনে নিতাম কি করতে হবে, এখন আর সেটাও পারবো না। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তুই কান্না করছিস কেন? আচমকা এমন কথা শুনে দ্রুত চোখের জল মুছে ফেললাম। কোথায় কান্না করছি? আমি স্পষ্ট বুঝতে পারছি তুই কান্না করছিস। আরে না, চোখে কিছু একটা পড়ার কারণে এমনটা হয়েছে। তুই ভুল দেখেছিস। দেখ ম্যান, আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না। এছাড়া ফোনেও জয় বললো তোকে আমি যেন ডিস্টার্ব না করি, তাই প্লিজ আমাকে বল। জানতে চাস আমার কি হয়েছে? হ্যাঁ বল প্লিজ। সময় হলে বলবো, এখন না। তুই বলবি না আমাকে? এখন না, তবে প্রমিস পরে বলবো। মনে থাকে যেন। ঠিক আছে, থাকবে। এখন চল, আম্মু খেতে ডাকছেন। চল। এভাবে কিছুদিন চলে গেল। তানার ভার্সিটি ভর্তি হলেও এখনও ভার্সিটি যায়নি। তাই ভাবছিলাম আজ ভার্সিটি গেলে কেমন হয়। রুম থেকে বের হয়ে আন্টির কাছে গেলাম। নয়ন, কিছু লাগবে তোমার? আন্টি, একটা কথা ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন লাগবে? নয়ন, আমাদের কোনো ছেলে নেই, তাই বলছি তুমি এখন আমাদের ছেলের মতো। কিছু বলার জন্য পারমিশন লাগবে না। আর বলো কি বলবে। না মানে আমি চাইছি তানার সাথে ভার্সিটি গেলে কেমন হয়। অনেক ভালোই হবে। আমি তানহাকে বলে দিচ্ছি তোমাকে সাথে করে নিয়ে যাবে। আর তুমি এখানে একটু বসো। আমাকে বসতে বলে আন্টি রুমে গিয়ে কিছু টাকা নিয়ে আমাকে দিল। টাকাগুলো নাও। না আন্টি, আমার লাগবে না। এটা আমি আমার ছেলেকে দিচ্ছি, তাই বলছি এটা নাও, না নিলে মার দেবো কিন্তু। কিন্তু আন্টি। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করো। আন্টি থেকে টাকাগুলো নিয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। কিছু সময় পর তানহা রুমে এলো। কিছু বলবি? না, তবে ভার্সিটিতে যেতে চাইছিলি, তাই তোকে নিতে এলাম, চল। হ্যাঁ চল। তারপর আন্টিকে বিদায় জানিয়ে তান্নার সাথে ওর ভার্সিটি চলে এলাম। প্রথম দিন, তাই তেমন কোনো পড়াশোনা আমার ছিল না। আর ভার্সিটির শিক্ষকগুলো অনেক ভালো, বাঙালি জেনেও ক্লাসের সবার সাথে পরিচয় করে দিল। সেদিনের মতো ক্লাস করে তান্নার সাথে বাসার দিকে রওনা দিলাম। তোর প্রথম দিন কেমন কাটলো? হ্যাঁ, অনেক ভালো। কিন্তু আমার ভালো হয়নি। কেন, তোর আবার কি হলো? আরে আমার বেস্টু আজ আসেনি। ওহ, বেচারে অনেক কষ্ট পেয়েছে বুঝি। চুপ থাক, আমি তোর সাথে পরিচয় করিয়ে দিতে চাইলাম, আরও নিজেও বাঙালি। তাহলে তো ভালোই হলো। হুম। তান্নার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাসায় আসার পর আন্টির সাথে কিছুক্ষণ কথা বললাম। আন্টির সাথে কথা বললাম কারণ সেটা আপনারা সবাই জানেন, অতীতেও তেমন হতো। কলেজ শেষ করে বাসায় এসে আম্মুর সাথে কথা বলতাম, কিন্তু এখন তো আর আম্মু নেই, তাই আন্টির সাথে কথা বললাম। আর শুধু আন্টির সাথে কথা বললাম কারণ আঙ্কেল এই সময় অফিসে কাজ করেন। অপরদিকে তান্নার সাথে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। মেয়েটা অনেক অভিমানী, অল্পতেই রাগ করে, তবে রাগ বেশি সময় থাকতে পারে না। সকালে রাগ করলে দুপুরে রাগ খাওয়া হয়ে যায়। পরদিন আজকে কি ভার্সিটি চাপি? বাসা থেকে কি করব? তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই রেডি হবি না? না, আমি এভাবেই যাবো। ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। তারপর রেডি হয়ে তানহার রুমে গেলাম। তানহা চল, আমি রেডি। এত তাড়াতাড়ি? চল। চল। তারপর দুজন মিলে ভার্সিটি চলে এলাম। এখানে সে যতটা উপকার হয়েছে সেরকম কিছুটা ক্ষতি হয়েছে। আগে মন খুলে সবার সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন শুধু তান্নার সাথেই কথা হয়। এসব হয়েছে রিয়ার জন্য। এখন কেন জানি না রিয়ার প্রতি অনেক রাগ হয়। কি চেয়েছিলাম আমি? শুধুমাত্র একটু ভালোবাসা। তার প্রতিদান স্বরূপ আমি কি পেলাম? কষ্ট আর পরিবার থেকে আলাদা। এসব কথা ভাবতে ভাবতে বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করলাম। এসব কথা ভাবছি এমন সময় কে যেন আলতো করে ধাক্কা দিল। লক্ষ্য করলাম তানহা। কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাস না? না মানে। কি মানে করছিস? ওকে, এখন চল। কোথায় যাব? আমার বেস্ট অপেক্ষা করছে তার কাছে। কিন্তু এখন তোর ফোনটা দে। কেন? এত জানতে হবে না, তুই দে। তারপর তানার থেকে ফোন নিয়ে জয়কে কল দিলাম। জয়ের সাথে কিছু কথা বলতে লাগলাম আর তানার পিছু পিছু হাঁটলাম।
কিছু সময় পর একটা মেয়ে এসে তানাকে জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত, গতকাল আসতে পারিনি। ঠিক আছে। আর কার কথা বলছিলি তুই? ওর কথা? এই চকলেট বয়? ওর নাম নয়ন, আর নয়ন ও হচ্ছে আমার বেস্টু শবনম। হাই। হ্যাঁ, তাদের সাথে কিছু সময় কথা বলে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে বাইরে বের হতেই তানহা বলল, নয়ন তোর ফোনটা দে তো। আমি ফোন কোথায় পাবো? তোর ফোন নাই? না। বুঝতাম। কি বুঝলি? তার না কিছু না বুঝলেও আমি বুঝতে পারছি। নয়ন শোন, তুই কি জব করবি? শাবনামের কথা শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটা আমাকে তো চিনে না, আজকেই পরিচয়, আর সেখানে আমাকে জব দেবে। কিন্তু জব কোথায় পাবে? আমাকে এমন চুপ দেখে শাবনাম বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমার জন্য চাকরি তুই কোথায় পাবি? আরে আমার পাপার কোম্পানিতে। কিন্তু শবনম, ওর পড়াশোনা তো করতে হবে, পড়াশোনার পাশাপাশি জব করলে সমস্যা হবে। আরে সমস্যা হবে না শাবনাম, আমি রাজি। শবনম, নয়ন এই জব করতে পারবে না। দোস্ত, নয়নকে দিয়ে যদি অনলাইনে কাজ করাই দিনে 3 ঘন্টা। কিভাবে? তুই তো জানিস আমার বাবার পিকচার ডেলিভারি অনলাইনে অর্ডার নেওয়া হয়। তো ও যদি অর্ডারগুলো নেয় এবং মলের ছেলেদের বলে দেয় তাহলে কেমন হবে? এভাবে তারা দুজন অনেক কথা বলতে লাগলো, আর আমি শুধু শুনছিলাম, কারণ ওদের মাঝে কথা বলার ক্ষমতা আমার নেই। এখন বলতে গেলে রিয়ার গালি দেওয়াটাই ঠিক হলো, যা সব সময় দিত, ফকির। চুপচাপ ওদের কথা শুনছি। এমন সময় শাবনাম বলল, নয়ন, তুই কি প্রতি সানডে আমার পাপার কোম্পানিতে যেতে পারবি? সানডেতে কেন? আমরা অনেক ভেবে দেখলাম তুই এখন যদি জব করিস তাহলে তোর পড়াশোনার ক্ষতি হবে, তাই আমরা দুজনে ডিসিশন নিলাম প্রতি হলিডেতে তোর কাজ করলে তোর তেমন কিছু হবে না। কিন্তু শাবনামের বাবা এটা মানবে? এটা আমার উপরে ছেড়ে দে। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটাই ফাইনাল। ঠিক আছে। তারপর তিনজন অনেকক্ষণ কথা বলার পর শাবনামকে বিদায় দিয়ে আমরা দুজনই বাসার দিকে রওনা দিলাম। কিন্তু আজ মনে হচ্ছে আমরা অন্যদিকে যাচ্ছি। তানহা, এদিকে কোথায় যাচ্ছি আমরা? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তাহলে তুই একা যা, আমাকে নিয়ে আর কি আছে। তোকে লাগবে, এখন চুপচাপ থাক। আর কিছু না বলে তানার সাথে হাঁটতে লাগলাম। কিছুটা যাওয়ার পর বড় একটা মলের ভেতরে ঢুকলাম। তানা আশেপাশে চোখ বুলিয়ে আমাকে হাত ধরে নিয়ে গেল। লক্ষ্য করলাম যেদিকে ফোন বিক্রি হচ্ছে সেদিকে আমাকে নিয়ে এলো। তারপর সেখান থেকে একটা দামি ফোন কিনে মল থেকে বের হলাম। কিরে, তোর বয়ফ্রেন্ড কোথায়? পয়সা আমার বয়ফ্রেন্ড নাই। তাহলে যে বললি? মজা করছিলাম। আর এই নে ফোন। ফোন নিয়ে আমি কি করব? কি করবি মানে? এটা এখন থেকে তোর। আমার মানে? আমি জানি তোর বাসায় একটা সমস্যা হয়েছে, কিন্তু কি সমস্যা হয়েছে জানি না। আর 2 দিন আগে আব্বা আম্মু রাতে তোকে নিয়ে কথা বলছিল। আমি তখন থেকে বুঝতে পারছি তুই এখন অনেকটা একা, আর তোর ফোনটাও তুই এখানে নিয়ে আসিসনি, তাই এটা তোর। দয়া দেখাচ্ছিস? দেখ নয়ন, তুই আমাকে ভুল বুঝছিস। এখন তুই এটা নে, আর যখন পড়াশোনা শেষ হবে তখন আমাকে এটা কিনে দিবি, বেশ হয়ে গেল। ধন্যবাদ দোস্ত। থাক, আর ধন্যবাদ দেওয়া লাগবে না। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। এভাবে অনেক দিন চলে গেল। ভার্সিটিতে তানহা শাবনামের জন্য আরও কিছু বন্ধু হয়েছে, তবে সবাই ভালো বন্ধু হলেও তানহা শাবনামের মতো কেউ ভালো বন্ধু হতে পারেনি। সপ্তাহে 6 দিন ভার্সিটি আর 1 দিন জব করাই আমার নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। সে যাই হোক, আজ সানডে, তাই অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আন্টি রুমে এলো। আন্টিকে দেখার পর তাকে সালাম দিলাম। নয়ন, জবটা কি করা জরুরি? আন্টি, আমি জানি এটা না করলে কোনো সমস্যা হবে না, কারণ আপনার মতো আন্টি এবং আঙ্কেলের মতো মানুষ থাকলে আমার এই জবটা না করলেও চলবে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু তোমার আঙ্কেল বলল জবটা না করলে ভালো হতো। সময় হলে ছেড়ে দেবো আন্টি। ঠিক আছে। আন্টির সাথে কথা বলে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আর বসটা অনেক ভালো, সবার সাথে অনেক ভালোভাবে কথা বলে। অফিসে কাজ করছি, এমন সময় শবনমের কল। এখন অফিসে নিচে আসো। পারবো না। আরে আমি একা না, সাথে তানহাও। তারপরও আসতে পারবো না। কেন? অফিসের কাজ করছি। রাখ তোর কাজ, নিচে আয়। পারবো না বলেই কেটে দিলাম, কারণ সপ্তাহে অফিসে আসি 1 দিন, তারপরে যদি কাজ না করি তাহলে অফিসে এসে কী লাভ। তাই কল কেটে দিয়ে কাজ করতে লাগলাম। কিছু সময় পর বস এসে বলল, তুমি এখন বাসায় যাও। কেন স্যার? পাগলি মেয়েটা তোমাকে ছুটি দেওয়ার জন্য জেদ ধরেছে, তাই বাবা এখন যাও, নাহলে বাসায় আমার খবর করে ছাড়বে। কিন্তু স্যার। প্লিজ নয়ন, ইউ ক্যান গো নাও। ওকে স্যার। তারপর অফিস থেকে বের হয়ে আসলাম। নিচে আসতেই দেখলাম 2টা পেতনি দাঁড়িয়ে আছে। কিছু সময় ওদের সাথে ঘোরাঘুরি করার পর বাসায় চলে গেলাম। এভাবেই দেখতে দেখতে 5টা বছর চলে গেল আমার জীবন থেকে। নিজেকে অনেক সময় অনেকভাবে আবিষ্কার করেছি,
উদ্দেশ্য ছিল একটা, অনেক বড় হওয়া। কানাডা ভার্সিটি থেকে পিএইচডি করে বের হলাম, একটু আগে রেজাল্ট পেয়েছি। আর এখন আমি 2টা বেস্ট ফ্রেন্ডের সাথে। তা এখন কি করবি? জানি না। আচ্ছা বাদ দে, তুই আগে এটা বল, তুই কেন কানাডা এসেছিলি, কি সমস্যা ছিল? আর আজ না করতে পারবি না? ঠিক আছে, শোন তাহলে। তখন রিয়ার ব্যাপারে ওদের সব খুলে বললাম। কথা বলা শেষ হতে না হতেই জয় কল করলো। তুই তাড়াতাড়ি দেশে চলে আয়, কেন? আঙ্কেল স্টক করেছেন। কতটা শোনার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হাত থেকে ফোনটা পড়ে গেল। বুঝতে পারছিলাম না কি করব। ফোনটা তুলে তান্না কথা বলে আমাকে নিয়ে বাসায় চলে এলো। তুই এখন রেডি হ, শবনমকে বলে দিচ্ছি, ওর পাপাকে বলে আজকের ফ্লাইটে তোকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেবেন। তানার কথার কোনো উত্তর না দিয়ে রেডি হতে লাগলাম। কিছু সময় পর শাবনাম আমাকে আর তানহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। জয়ের থেকে কথাটা শোনার পর থেকে মনের ভেতরে ভয় শুরু হয়ে গেছে। তারপর ওদের বিদায় দিয়ে ফ্লাইটে উঠে পড়লাম। হঠাৎ কাঁধে কারো হাত অনুভব করতেই চোখ খুলে ফেললাম। পাশে বসে থাকা মানুষটা কাঁধে হাত দিয়ে বলল, ভাইয়া আমরা চলে এসেছি, নামবেন না? এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম, কারণ আব্বুকে এখন বাসায় আনা হয়েছে। বাসায় আসতেই দেখলাম সবাই নিচে বসে আছে, কিন্তু সব থেকে বেশি অবাক হলাম বাসায় রিয়া। সেদিকে খেয়াল না করে সবার কাছে একটু এগিয়ে যেতেই আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এতটা সময় আম্মুর সাথে কথা বলা তো দূরে থাক, দেখাটাও করতে পারিনি। অনেক রাগ তোর, তাই না? আর যদি কাল যদি তোর আব্বু আম্মু, আমার ভুল হয়েছে, সেটার জন্য আমি সরি, কিন্তু প্লিজ অতীতটাকে আর মনে করিও না। আব্বু এখন কোথায়? রুমে আছে। ঠিক আছে, আসো আমার সাথে। রুমে গিয়ে দেখলাম আব্বু বিছানার উপর শুয়ে আছে। হয়তো ডক্টর বিশ্রাম নিতে বলেছেন। আব্বুর কাছে গিয়ে বসে তার বাহারটা ধরতেই চোখ খুলে ফেললো। নয়ন, আব্বু, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। এটার জন্য কি মাফ করা যায় না আব্বু? কথাটা বলার সাথে সাথে আব্বু জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আব্বুকে বোঝানোর ভাষা আমার নেই, নিজেও কান্না করে দিলাম। তবে এটা দুঃখের না, বরং আনন্দের। কিছু সময় নিজেকে স্বাভাবিক রেখে আব্বুকে বিশ্রাম নিতে বলে আমি নিজের রুমে চলে এলাম। রুমে এসে অনেকটা অবাক হলাম, কারণ যে রুমে 5 বছর কেউ থাকে না সেই রুমটা এতটা পরিষ্কার। হয়তো আম্মু পরিষ্কার করতেন। এসব না ভেবেই বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম রিয়া সোফার উপর বসে আছে। তবে রিয়াকে দেখে বুকের ভেতরে কেন জানি না একটা মোচড় দিয়ে উঠলো। এই যেন অন্য এক রিয়া, আগের থেকে অনেক শুকনো লাগছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। রিয়ার দিকে তাকে এসব ভাবছি। হঠাৎ অতীতের কথা মনে পড়তেই মনের ভেতরে রাগের আবির্ভাব ঘটল। মন চাইছিল রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু আব্বুর অসুস্থতার কারণে কিছুই বললাম না। রিয়ার দিকে তাকিয়ে না থেকেই ড্রেস পরতে লাগলাম। কেমন আছো? আমি নিশ্চুপ। কি হলো, কথা বলছো না কেন? আমি এখনো কিছু বললাম না। আমার উপর এখনো রেগে আছো? আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? আর আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনি কে? মনে নেই কি বলেছিলেন? ভুলে গেলেন? নয়ন, আমি সরি, প্লিজ সেগুলোর জন্য আমাকে মাফ করে দাও। মাপ? সেটা আবার আপনাকে? কখনোই না। মাফ তোমাকে করতেই হবে, আর তোমার হারানো ভালোবাসাটাও আদায় করে নেব, দেখে নিও। আর কোনো কথা না বলে রিয়া রুম থেকে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ড্রেস পরে নিলাম। ড্রেস পরে রুমে বসে আছি, এমন সময় ভাইয়া এলো। ওখানে গিয়ে আমাদেরও ভুলে গেছিলি তাই না? ভাইয়া কি বলছে এসব? ওখানে গিয়ে যদি তোমাদের ভুলে যেতাম তাহলে ফিরে এলাম কেন? হ্যাঁ, সেদিন আব্বুর প্রতি অভিমান আর রিয়ার প্রতি রাগ দেখে চলে গিয়েছিলাম, কিন্তু আজ সবার মাঝে ফিরে এসেছি। ওখানে গিয়ে কোথায় ছিলে? তারপর ভাইয়াকে সব খুলে বললাম, আর তানহা শাবনামের কথা বললাম, কারণ আমার জীবন গঠনের জন্য তারা অনেক সাহায্য করেছে। সব শোনার পর ভাইয়া বলল, তাহলে তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, তাই এখন কি করবি? দেখি কি করা যায়। ভাই, একটা কথা ছিল। কি বল? রিয়া এখানে কেন? ও তো এখানেই থাকে। এখানে থাকে মানে? তাহলে শোন, তুই যেদিন বাসা থেকে চলে গেলি সেদিন থেকে আব্বু কারোর সাথে কোনো কথা বলেননি, সব সময় চুপচাপ থাকতেন। মাঝে মাঝে আমাকে আর আম্মুকে বকা দিতেন। কেন জানিস? আমরা নাকি তোকে আটকানোর চেষ্টা করিনি। এভাবে কিছুদিন পর যাওয়ার পর একদিন রিয়া বাসায় আসে। আব্বু রিয়াকে দেখে অনেকটা রেগে গিয়েছিলেন, কিন্তু যখন রিয়া আব্বুর পা ধরে মাপ চায় তখন আর আব্বু রেগে না থেকে রিয়াকে মাপ করে দেন। আর আব্বু, আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোর কথা চিন্তা করতে করতে আব্বু প্রায় সময় অসুস্থ হয়ে পড়তেন। তখন রিয়া আর আম্মু মিলে আব্বুকে সেবা করত। আর তোর বন্ধুদেরকেও অনেকবার বলেছি, কিন্তু ওরা কখনো তোর নাম্বার বা ঠিকানা দেয়নি।
স্ট্রোক করার আগের দিন আব্বু তোর জন্য অনেক কেঁদেছিল আর অনেক চিন্তাও করতেন। আর রিয়া, সে তো প্রতিদিন তোর জন্য কেঁদেই পার করতো, যার জন্য আব্বু ওকে আর যেতে দেননি। তখন থেকে রিয়া এই বাসায় আছে। ভাইয়ের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। ভাইয়ের সাথে কথা বলার পর খাবার খেয়ে আমার রুমে চলে এলাম। এরই মাঝে 3 দিন চলে গেল। এখন আব্বু সম্পূর্ণ সুস্থ। ও আপনাদের তো বলাই হয়নি, ভাইয়ের একটা মেয়ে হয়েছে, নাম আভা, বয়স 2 বছর। আভাকে নিয়ে ছাদে খেলা করছি, এমন সময় রিয়া এলো। তোমাকে আব্বু ডাকছেন। রিয়ার কথার কোনো উত্তর না দিয়ে আবার সাথে খেলা করতে লাগলাম। আমার এমন আচরণ দেখে রিয়া আবার বলল, কি হলো, শুনতে পাও না আমি কি বলছি? আপনার আব্বুর সাথে আপনি কথা বলেন, তাতে আমার কি? আর এখন যেতে পারবো না। ওই, তুমি আমাকে আপনি করে বলছো কেন? সেটা নিতান্তই আমার ইচ্ছা। দেখো, আমি শেষবারের জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম, তারপরেও কেন আমার সাথে এমন করছো? দেখুন, হাত ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলো মাফ করেছো। মাফ করব? সেটা আবার আপনাকে? হাস্যকর ব্যাপার। আর এখানে যদি আভা না থাকতো তাহলে আবার আপনার গালটা লাল করে দিতাম। তাই বলছি, বাচ্চা মেয়েটার সামনে এমন কিছু করতে বাধ্য করবেন না, যেটা করলে আভা ভয় পাবে। কথা শোনার পর রিয়া আমার হাত ছেড়ে দিয়ে পুনরায় বলল, আব্বু মানে তোমার আব্বু তোমাকে ডেকেছেন। আপনি যান, আমি আভাকে নিয়ে যাচ্ছি। তোমাকে এখন যেতে বললো, আর আফাকে আমি নিয়ে যাচ্ছি। রিয়ার কথার কোনো উত্তর না দিয়েই আমি নিচে চলে এলাম। নিচে আসতে আব্বু বলল, আমার তো অনেক হলো, এখন আমি চাই তুমি আর তোমার ফাই কোম্পানির দায়িত্বটা নাও। আব্বু, এখন এসব করা আমার দ্বারা সম্ভব না। কেন? আগে জানতে হবে অফিসের কাজের ধরনকে, আমাকে কি কি করতে হবে সেটা আগে আমি জানি, তারপর না হয় দায়িত্ব নেব। ঠিক আছে। এরপর আব্বুর সাথে আরও কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। রুমে আসতে মেজাজ খারাপ হয়ে গেল, কারণ রিয়া আমার রুমে। আপনি আমার রুমে কি করছেন? বেরিয়ে যান আমার রুম থেকে। আর একটু প্লিজ, প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে। গোছানো লাগবে না, আমি নিজেই পারবো। দেখলাম তো, গত কিছুদিন ধরে একটা কাজও করলে না, আর এখন বলছে গোছাতে নিজেই পারবে। আপনার কাজ করতে হবে না, চলে যান আমার রুম থেকে। হাত ধরে বের হতে বললাম। আরে একটু আছে তো। বলছি না করতে হবে না। মার খাওয়ার পর মেয়েটা কেন যেন বাকরুদ্ধ হয়ে গেল, নীরবে চোখের পানি ফেলতে লাগলো। রিয়া কেমনভাবে দেখতে অনেক মায়া হচ্ছিল, কিন্তু রিয়ার প্রতি রাগ আর অভিমানের ফলে আমাকে সব করতে হচ্ছে। এটা নয় যে রিয়াকে আমি এখন আর ভালোবাসি না, এখন ওকে ভালোবাসি, আর বেশি হয়ে যাব। কিন্তু অতীতের কথা মনে পড়তেই নিজের রাগটাকে বাধা দিতে ব্যর্থ হয়ে যাই। রিয়াকে এভাবে দেখতে নিজেরই কষ্ট হচ্ছিল, তাই নিজের রুম থেকে বের হয়ে বন্ধুদের ফোন করে ব্রিজে আসতে বললাম। তারপর ওদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে ফোন টিপছি, এমন সময় রিয়া রুমে আসলো। বাসায় কখন এলে? সেটা কি আপনাকে বলতে হবে? আমি কি একটু শুনতেও পারবো না? না, পারবেন না। কেন পারবো না? কারণ কিছু শোনার অধিকার তোমার এখন আর নেই, যেটা ছিল তো অনেক আগেই শেষ করে ফেলেছো। আর সরি আপনাকে তুমি করে বলায়। প্লিজ নয়ন, আমাকে সেসবের জন্য মাফ করে দাও। আমাকে ছাড়ুন। না, আমি ছাড়বো না। আমি বলছি আমাকে ছাড়ুন। বললাম না, এখন আর ছাড়তে পারবো না। নিজের থেকে রিয়াকে ছাড়িয়ে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে দিলাম। তোকে কতবার বলছি তুই আমাকে স্পর্শ করবি না। আগে তোকে ভালোবাসতাম, তাই তোর কথা শুনতাম, অত্যাচার সহ্য করতাম, কিন্তু এখন আর তোকে আমি ভালোবাসি না, আর কখনো বাসবো না। কথাগুলো রিয়া নীরবে শুনতে লাগলো। রিয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু মুখে বলা সাহস পাচ্ছিল না। রিয়াকে দাঁড়িয়ে কান্না করে দেখতে আবার রাগ হচ্ছিল, কারণ যেটা এখন আর অসহ্য লাগে সেটাই রিয়া বারবার করে। আর কেন জানি না রিয়াকে এখন অসহ্য লাগে, কিন্তু রিয়ার চোখের পানি অনেকটা নিজেকে কাঁদায়। মাঝে মাঝে মন চায় সব কিছু ভুলে গিয়ে রিয়াকে আপন করে নেই, কিন্তু অতীতের জগৎটাই বারবার নিজেকে বাধা দেয়। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুমি আমাকে তুই করে বলছো? মৃদু কণ্ঠে আর করুণাময় দৃষ্টিতেই বলল, হ্যাঁ বললাম, এরপরেও তোকে তুই করে বলবো। কি করবি তুই আমাকে? দেখো, আমি তোমায় কিছু বলবো না, তোমার যা ইচ্ছা সেটাই বলো, কিন্তু এখন এখন শান্ত হও। হ্যাঁ শান্ত হব, কিন্তু তুই এখান থেকে আগে যা। ঠিক আছে। তারপর রিয়া কিছু না বলে রুম থেকে চলে গেল। নিজে নিজেকে গালি দিচ্ছি, মেয়েটার তো দোষ নেই, ওর জায়গায় অন্য কেউ থাকলে তো এটাই করতো। আর রিয়া আমাকে ভালোবাসে বলেই আব্বুর যত্ন করছেন, এত কিছু বলার পরেও কোনো প্রতিবাদ করছে না। নিজের কেমন যেন অনেক খারাপ লাগতে লাগলো। রাতে আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠতেই রিয়াকে রুমে দেখলাম। আজ মনে হচ্ছে মেয়েটা অনেক খুশি। আমারও ইচ্ছে করে রিয়াকে এভাবে সবসময় খুশি দেখতে, কিন্তু অভিমানটাই আমাকে চেপে ধরেছে। গুড মর্নিং। মর্নিং। আব্বু তোমাকে ডাকছে। এত সকালে কেন? বলতে বারণ করেছে। আমার কাছে আসো। বলো।
বলো কিসের জন্য আমাকে ডেকেছো? আমি বলতে পারবো না। কেন? আর তুমি বিছানায় বসো। আব্বু বারণ করেছে। এখন বলো কিসের জন্য ডেকেছো? নয়ন প্লিজ ছাড়ো, ব্যথা লাগছে। আগে বলো কেন ডেকেছো? কি ভেবেছো তুমি যা বলবে আমি সেটাই মানবো? মানছি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, সেটার জন্য আমি ক্ষমাও চেয়েছি, কিন্তু কেন বারবার কষ্ট দাও আমাকে? মারলে কেন? সরি। আর চলো, আব্বু ডাকছে। থাক, আগুন জ্বালিয়ে আর পানি ঢালতে হবে না। মানে? তোমার বোঝার বয়স হয়নি, আমি একটু পর আসছি। হুম। রিয়া চলে যাওয়ার পর ফ্রেশ হতেই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেস পরে নিচে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে, সাথে রিয়াও। নিচে আসতে আব্বু বলল, নয়ন, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। এটা অবশ্যই তুমি যখন সবাইকে ছেড়ে চলে গিয়েছিলা, আর পরপরই আমি এটা নিয়ে ভাবতাম। গতকাল সবার সাথে কথা বললাম, সবাই এটার জন্য রাজি। কিন্তু আব্বু কিসের সিদ্ধান্তের কথা বলছো? তোমার বিয়ের। কি? হ্যাঁ, আমরা সবাই চাই তোমার আর রিয়ার বিয়ে হোক। আব্বুর কথা শুনে মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। যে মেয়েটার জন্য পরিবারে এতটা অশান্তি সৃষ্টি হয়েছে, তাকে কিনা আব্বু আমাকে বিয়ে করতে বলছে। মাথাটা মনে হয় অকেজো হয়ে গেল। কি হলো, কথা বলছো না কেন? আব্বু, এটা অসম্ভব। কেন অসম্ভব? আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা শুনতে চাই না। যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে রিয়াকেই বিয়ে করতে হবে, আর যদি তুমি রিয়াকে বিয়ে না করো তাহলে তোমার সাথে আমি কথা বলে একদম ছেড়ে দিব। আব্বু, আমি ওকে কিভাবে? আমি এটা শুনতে চাই না। তুমি এখন এ কথার উত্তর দিবা হ্যাঁ অথবা না। আব্বুর এমন কথা শুনে ভয় হলো, কারণ কিছুদিন আগেই আব্বু মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। এখন যদি আবার বলি আমি বিয়ে করব না, তাহলে যদি আব্বুকে চিরতরে হারিয়ে ফেলি। আম্মু, ভাইয়া, ভাবির দিকে একবার তাকিয়ে দেখলাম সবাই মুসকে মুসকে হাসছে, কারণ তার আগেই বুঝে গেছেন আব্বুর কথা আমি না বলবো না। রিয়ার দিকে চোখ পড়তেই দেখলাম করুণাময়ভাবে তাকিয়ে আছে। সবাই কেমন খুশি দেখে নিজের অনেক ভালো লাগলো। আমার জন্য যদি সবাই খুশি থাকে, তাহলে নিজেকে বিসর্জন দিতে বাধা নেই। কিছু সময় পর আব্বু আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? ইয়ে না, মানে আমি কি মানে করছো? সোজাভাবে কথা বলতে পারো না? আমি রাজি। কি বললে, আবার বলো। আমি রাজি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আগামী মাসে 5 তারিখ তাহলে বিয়ের আয়োজন করা যেতে পারে। আব্বু এত দেরি? রিয়ার কথা শুনে সবাই হাসলেও আমার চেহারায় কোনো হাসির ছাপ নেই। আরে পাগলি মেয়ে, তাড়াতাড়ি করলে যে কেউ জানতেই পারবে না আমার ছেলের বিয়ে হচ্ছে। বিয়েটা অনেক ধুমধাম করেই হবে, যার জন্য একটু দেরিতে। কিন্তু আব্বু এত আয়োজন করার কি কোনো দরকার আছে? এই চুপ, এত কথা বলো কেন? আমার কথা শোনার পর রিয়া মন খারাপ করে বসে রইল। তারপর আরও কিছু সময় সবার সাথে কথা বলে আভাকে নিয়ে রুমে চলে আসলাম। আবার সাথে কিছুক্ষণ মজা করার পর রিয়া রুমে এলো। বলেছিলাম না নিজের ভালোবাসাকে আদায় করে নিব, এখন শুধু তুমি দেখো বাবু। তোমাকে দেখার মতো এখন আর কিছু নেই, যাও এখন। ওই চুপ হারামি। একটা কাজ করবে? হ্যাঁ বলো। আভাকে একটু ভাবির কাছে রেখে আসো। কেন? তোমার সাথে কথা আছে। তো কি হয়েছে, আভা থাকুক, ও থাকলে কি সমস্যা? ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি নিজেই ভাবির কাছে রেখে আসছি। থাক, আর ঢং দেখাতে হবে না, দাও। তারপর আভাকে নিয়ে রিয়া চলে গেল। একটু পর রিয়া রুমে আসলো। এখন বলো। আমার সামনে দাঁড়াও। আমার সামনে রিয়া দাঁড়ানোর পর কিছু বলার আগে আমি দাঁড়িয়ে গেলাম। কেন জানি না, আজ রিয়ার কাছে যেতে অনেক মন চাইছে। রিয়া আমাকে এমনভাবে দাঁড়িয়ে দেখে অনেকটা ভয় পাবার মতো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আমি রিয়ার কোমর ধরতেই রিয়া যেন ধনুকের মতো বেঁকে উঠল। রিয়ার মুখটা আমার এত কাছে চলে এসেছে, আমি নিজেই তার গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। ভয় পেয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলেছে। আর রিয়ার পাপড়ির মতো ঠোঁটে চোখ পড়তেই নিজেকে যেন কোথায় হারিয়ে ফেললাম। রিয়ার ঠোঁট জোড়াকে আপন করে নিলাম। আমার এমন ব্যবহার দেখে রিয়া নিজেও তাল মেলাতে লাগলো। কিছুক্ষণ পর রিয়াকে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাতে হাঁপাতে খাটের উপর বসে পড়লাম। কিছু সময় দুজনেই নীরবতা পালন করলাম। এরপর রিয়ার দিকে লক্ষ্য করতেই দেখলাম কোনো কিছু জয় করলে যেমন খুশি হয়, ঠিক তেমনই রিয়া খুশি হয়েছে। মাথাটা নিচু করে মৃদুভাবে হাসছে। এমনভাবে হাসার কি আছে? তো কি করব? এই চুপ, তুই আমার কিসের সাথে তাল মেলাচ্ছিলি কেন? আমার ভালোবাসা আদায় করার জন্য। আমি তো ভুলে কিস করে ফেলেছি, না হলে তোর মতো মেয়েকে আমি কেন, কেউই করবে না। কি বললি তুই? কথাটা বলে আমাকে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার পেটের উপর বসলো। হাত দিয়ে সরিয়ে উঠবো সেটাও করতে পারছি না, কারণ ওর 2 হাত দিয়ে আমার 2 হাত বিছানায় চেপে ধরে আছে। এখন বল, কেন অনিচ্ছাই কিস করলি? সেটা আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? বলে আমার ঠোঁটের উপর অত্যাচার শুরু করতে লাগলো। এবার 7 মিনিট পর ছাড়লো। রিয়ার এমন পাগলামো দেখে নিজে আরও ক্লান্ত হয়ে পড়েছি।
কখন যে অজ্ঞান হয়ে যায় তার কোনো ঠিক নেই। এখন বল, মন থেকে কিস করছিস নাকি অন্য কিছুর জন্য? মন থেকে করেছি। আমাকে ভালোবাসিস এখন? না, বাসি না। কি বললি? না মানে বাসি, অনেক ভালোবাসি। গুড বয়। তারপর কপাল একটা চুমু দিয়ে রিয়া চলে গেল। আমিও ভাবনার ভেতরে চলে গেলাম। রিয়াকে আসলে আমার জন্য সঠিক, আর আব্বু তো এখন নিজেই রিয়াকে আপন করে নিয়েছে, তাহলে আমি কেন পারবো না? ভাবনার মধ্যে থেকে একটা কথায় বারবার নিজেকে নাড়া দিচ্ছে, সেটা হলো রিয়াকে আপন করে নিতে। নিজেও ঠিক করলাম রিয়াকে আপন করে নেব, কিন্তু তার আগে জ্বালাতন করব অনেক। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ওই ঘুম থেকে ওঠো। না, একটু পরে। প্লিজ ওঠো। বলছেন একটু পরে, যাও এখান থেকে। ঘুমিয়েছিলাম, এমন সময় রিয়া ডাকা শুরু করে দিচ্ছে। শান্তি মতো ঘুমাতেও দিবে না। জোরে কথা বলায় রিয়ার কিছু না বলে চলে গেল। ঘুমটা আর ধরছে না, তাই ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম আম্মু, ভাবি, আভা আর রিয়া বসে আছে। আব্বু ভাইয়া অফিসে গেছে হয়তো। আমাকে নিচে আসতে দেখে রিয়া দাঁড়িয়ে গেল। কি রে মা, তুই দাঁড়িয়ে গেলি কেন? না আম্মু, এমনি। নয়ন কিছু বলেছে? না আম্মু, ও কি বলতে যাবে? তাহলে দাঁড়িয়ে গেলি কেন? বস এখানে। জি আম্মু। রিয়া আর আম্মুর এমন কথা শুনে মনটা চাইছিল রিয়াকে গলা টিপে মেরে ফেলি। কত ভালোবাসা! এসব কথা মনে মনে ভাবছি, এমন সময় আম্মু বলল, ওই তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আর তোমার কিছু না যে ওনার মতো আমাকে বসতে বলবে। ও না মানে? তার মানে তোর আর রিয়ার মাঝে কিছু হয়েছে? বল কি হয়েছে। আমি কিভাবে বলবো? বলবি তুই? আরে রাগ করছো কেন? তাহলে তুই বল। আসলে আম্মু, আমি ঘুমিয়েছিলাম, তখন রিয়া আমায় ডাকছিল। বিরক্ত হয়ে ওকে একটা ধমক দিয়েছি। ঠিক আছে, ওকে এক্ষুনি সরি বল। কি? আমি সরি বলতে যাব কেন? আমি বলছি তাই। পারবো না। যা বলছি তাই কর। থাক আম্মু, ওকে বলতে হবে না। দোষ তো আমারই ছিল। ঘুমের সময় কাউকে বিরক্ত করলে ধমক দেওয়াটাই তো স্বাভাবিক। আর আস্তে আস্তে। তুই চুপ। আর ওই গাধা, ওকে একটু দেখে শেখ, কত ভালো মেয়ে। এত ভালো আমার লাগবে না। মানে কি বলতে চাস তুই? ভাবি, তুমি বুঝবা না। কি বুঝবো না আমি শুনি? আমার বোন তোকে ভালোবাসে সেটা বুঝবো না, নাকি রিয়া যখন সামান্য একটা ড্রাইভারকে ভালোবাসার জন্য সারা রাত কান্না করতো সেটা বুঝবো না, নাকি তোর অনুপস্থিতির প্রতিটা রাত জেগে জেগে শুধু তোর জন্য চোখের পানি ফেলতো সেটা বুঝবো না? বল আমাকে, আমি কি বুঝবো না? ভাবির কথাগুলো মনে হয় মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। কি হলো, চুপ করে আছিস কেন? না এমনি। আভা, আম্মু তুমি চলো আমরা খেলা করি। না, আভা কোথাও যাবে না। ভাবি প্লিজ, আমার এসব কথা বলতে ভালো লাগছে না। আভাকে আমার কাছে দাও। না, তুই আগে বল আমি কি বুঝবো না। ও, তার মানে তোমার বোনের জন্য তুমি আভাকে আমার কাছে দিবে না? আমি সেটা বলিনি। ঠিক আছে, লাগবে না আমার কাউকে। আবারও হারিয়ে যাব, এবারে তো আর ফিরে আসবো না, দেখে নিও। একবার আজে বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আম্মু তুমি আমাকে মারলে কেন? মারছে, বেশ করেছে। আর একবার এসব কথা বললে আমিও মারবো। আম্মু আর ভাবি যখন আমায় শাসন করে ব্যস্ত, তখন রিয়া দিকে তাকাতেই বুকের ভিতরে একটা কাঁপুনি দিয়ে উঠলো। আমার এমন কথা শুনে হয়তো কান্না করছে, কিন্তু কি করব, একবার যে বিশ্বাস ভেঙে দিয়েছে তাকে বিশ্বাস করাটা অনেক কষ্টকর। রিয়াকে নীরবে কান্না করা দেখে আমি বললাম, আমাকে এত জ্ঞান না দিয়ে ওর দিকে একটু তাকাও, ন্যাকা কান্না করছে। আমার কথা শুনে রিয়া এবার জোরে কান্না শুরু করে দিল। কিছু বলতেও পারি না, এমনিই কান্না করে। রিয়ার এমন কান্না দেখে আভাও কান্না করে দিল। এবার দুজনকে একসাথে কান্না করতে দেখে মন চাইছিল শীতের মধ্যে কোতে লাভ দেই। এবার তার শখ মিটছে? না, তবে তোমরা দুজনে কান্না করলে পাক্কা শখটা মিটে যাবে। হারামজাদা, তোকে আমি। কে শুনে কার কথা? ভাবির থেকে আভাকে নিয়ে একদরে বাসার বাইরে চলে এলাম। তারপর একটা গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম। হঠাৎ জয়ের কথা মনে পড়লো, তাই ওকে একটা কল দেওয়ার জন্য গাড়িটা একপাশে থামালাম। দোস্ত, কোথায় তুই? আমি তোর অফিসে। কেন, কি হয়েছে? একটু ঘোরাঘুরি করতে চাইলাম। সরি রে দোস্ত, আরে একটা বউ যে পাইছি, জীবনটা একদম তেজপাতা করে দিচ্ছে। কেন, কি হয়েছে? শালা হাসিস না, আগে বিয়ে কর, বুঝতে পারবি। আমরা বুঝতে পারছি এই বিয়েতে কত প্যারা, বিয়ের পর হারে হারে টের পাবি। আর আমি তো বিয়েই করব না। দেখা যাবে। আর বিয়ে না করলে তোর বাপরে গিয়া বল। আব্বুকে কিছু বলতে পারবো না। তাহলে কোরবানির জন্য প্রস্তুত হও। চুপ শালা, এখন বাই। ঠিক আছে, বাই। জয়ের সাথে কথা বলা শেষ করে লেকের পাড়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আর আপনাদের তো বলাই হয়নি, বন্ধুদের মধ্যে আমি ছাড়া ওরা সবাই বিয়ে করে নিয়েছে। দুঃখে একটা শালারও বিয়ের দাওয়াত খেতে পারলাম না। আর কিভাবে বা খাবো
যখন ওদের বিয়ে হয় তখন তো আমি জীবন গড়ার তাগিদে কানাডায়। 5 বছরে সবার মাঝে অনেক কিছু পাল্টে গেছে। বন্ধুরা যারা সবসময় ঘোরাঘুরি করতাম, আজ তারাই নাকি সংসার সামলানোর কাজ করেই যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে লেকের পাড়ে চলে এসেছি। গাড়িটা একপাশে পার্ক করে আবাকে নিয়ে ঘুরতে লাগলাম। আর আবাটাও হয়েছে, আমার কাছে থাকলে কান্নাই করতে চায় না। অনেক সময় ঘোরাঘুরি করার পর আবাকে বললাম, আম্মু এখন বাসায় যাবে? না দত্তু, কেন আম্মু? বাসায় সবাই চিন্তা করবে তো। একটু পর। ঠিক আছে। তারপর আরও কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বিকেলবেলা রিয়াকে রুমে খুঁজলাম, কিন্তু পেলাম না। মেয়েটা মনে হয় এখনও রাগ করে আছে। রিয়াকে না পেয়ে ভাবির কাছে গেলাম। ভাবি, রিয়া কোথায়? কেন? ওর সাথে কিছু কথা আছে। ছাদে আছে। ধন্যবাদ ডার্লিং। ভাবির সাথে কথা বলে রুমে চলে আসলাম। ভাবছেন সকালে মারার পরও কেন ভাবির সাথে এত ভালো করে কথা বলছি? আরে তিনি আমার বড় ভাবি, আর বড় ভাবিরা সবসময় অনেক সম্মানের হয়। অন্যদিকে রিয়াকে খোঁজার কারণ হলো ওকে জ্বালাতন অথবা কষ্ট দেওয়া। এসব ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। দেখলাম এক কোণে দাঁড়িয়ে আছে। রিয়ার পেছনে গিয়ে হালকা একটা কাশি দিতেই রিয়া আমার দিকে ঘুরে দাঁড়ালো। এখানে কেন? এমনি, আমি ভেবেছিলাম তুমি আসবে না, জানলে হয়তো আসতাম না। কেন আসতে না? আমি চাই না আমার জন্য তুমি আর কোনো কষ্ট পাও। তাহলে এখানে দাঁড়িয়েছো কেন? সরি, এখনই আমি চলে যাচ্ছি। তোমার সাথে কিছু কথা ছিল, কিন্তু বুঝতে পারছি না কিভাবে কথাটা বলবো। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আরে সমস্যা নেই, তুমি বলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সরি, একটু ভালো করে বলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি চাই না আমাদের বিয়ের পর আমরা দুজনেই কষ্ট পাই। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন হয়তো আর বাসি না। জানি না তুমি আমার কথাটা কিভাবে নেবে, কিন্তু এটা বলা অনেক জরুরি। তবে আমরা সারা জীবন একটা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ছি ছি, তুমি ক্ষমা চাইছো কেন? তোমার তো এখানে কোনো দোষ নেই, সব দোষ আমার নিজেরই ভুল হয়েছে আব্বুকে বলে আমাদের বিয়ের কথা। তবে তুমি চিন্তা করো না, আমি আব্বুকে বলে বিয়েটা ভেঙে দিব, আর তোমার কাছ থেকে তোমাকে বিরক্তটাও করব না। আমি এই বাসা থেকে চলে যাব, আর এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে রিয়ার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিচে নেমে গেল। তবে আমি তার কথা বলার মাঝেও স্পষ্ট বুঝতে পারলাম তার চোখের কোণে নোনা জল জমে গেছে। হয়তো এই জন্যই তাড়াতাড়ি আমার থেকে তাড়াতাড়ি সরে গেল। সেসব কথা না ভেবে কিছু সময় ছাদে থাকার পর নিচে চলে এলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে অনেকটা অবাক হলাম, কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছে। আর তার থেকেও বেশি অবাক হয়েছি রিয়াজ একবারের জন্য ডাকেনি। মনে মনে ঠিক করলাম কিভাবে রিয়ার থেকে এটা শোধ নেওয়া যায়। কিছু সময় ভাবার পর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম সবাই মন খারাপ করে বসে আছে, কিন্তু রিয়াকে কোথাও দেখতে পেলাম না। সবার মন খারাপ কেন? কি হলো, কথা বলছো না কেন? তুই রিয়াকে কি বলেছিস? আমি রিয়াকে কি বলতে যাব? তুই কিছু না বললে মেয়েটা এভাবে হঠাৎ করে এ বাসা ছেড়ে চলে যাবে কেন, সেটাও তোকে না জানিয়ে? কি, রিয়া বাসা ছেড়ে চলে গেছে মানে? আজ ভোরবেলা রিয়া ওদের বাসায় চলে গেছে। এখন তুই বল ওকে কি বলেছিস? আরে আমি কি বলতে যাব? তুই কিছু জানিস না? আম্মু, আমি সত্যি জানি না। তাহলে রিয়া সারা রাত তোর রুমে গিয়ে কান্না করলো কেন? ভাবির কথা শুনে অনেক অবাক হলাম, কারণ আমি নিজেও জানি না। রিয়া আমার রুমেও কান্না করেছে। হ্যাঁ বুঝলাম, গতকাল আমি কাজে বাজে কথা বলেছি, তাই বলে ওকে চলে যেতে হবে নাকি? তুমি জানলে কিভাবে? রাতে যখন আমি পানি খাওয়ার জন্য বাইরে আসছি তখন দেখি তোর রুমের দরজা খোলা। কাছে যেতেই দেখলাম বোনটা আমার তোর পায়ের কাছে মাথা ঠেকিয়ে অঝোর ধারায় চোখের জল ফেলছে। আমি জানি রিয়া এসব শুধু তোর জন্য করছে, তাই বলছি কি হয়েছে সেটা বল। ভাবি, কিছু হয়নি। বিশ্বাস না হলে ওকে কল করে জেনে নাও। আমার কথায় কেউ তেমন উত্তর দিল না। এরপর আব্বর ভাই অফিসে চলে গেল। আম্মু, খেতে দাও, ক্ষুধা লেগেছে। বেড়ে খা, আমি দিতে পারবো না। ভাবি, তুমি তো দাও। আমিও পারবো না, তুই নিজে বেড়ে খা। ভাবি আবাকে কোলে নিয়ে রুমে চলে যেতে লাগলো। দূর, ভালো লাগে না। একটা মেয়ের জন্য আমার সাথে সবাই খারাপ আচরণ করছে। খাবার টেবিলে বসে হালকা কিছু খেয়ে রুমে চলে এলাম। বিছানায় বসে বসে ফেসবুক চালাচ্ছি, এমন সময় তানহার মেসেজ আসলো। কি রে হারামি, ভুলে গেলি? না রে দোস্ত, তোদের ভুলে গেলে তো আমি নিজে আমাকে ভুলে যাব। থাকার পাম দিতে লাগবে না, এখন তোর নাম্বার দে। 016। ঠিক আছে। আর শোন শবনম, তোর কথা বলছিল। কি বলছিল? বলেছিল রিয়ার সাথে তোর কোনো কথা হয়েছে কিনা। ও দোস্ত, তোদের বলতেই ভুলে গেছি। সামনের মাসের 5 তারিখ আমার আর রিয়ার বিয়ে। তোদের কিন্তু আসতেই হবে। তাই ঠিক আছে, শবনমকে আগে বলে দেখি ও কি বলে। ঠিক আছে, এখন বাই। তারপর আমি অফলাইন হলাম। এর মাঝে 3 দিন চলে গেল। রিয়াকে এখন অনেক মিস করি।
অনেক সময়ের জন্য কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিয়ের পর সব সুদে আসলে আদায় করে নেব। আর বাসার সবাই তো আমাকে মানুষ বলে কেউ মনেই করে না, কেউ কথাই বলে না। আবার সাথে যা একটু কথা বলি, আব্বু সেটা বলতে দেয় না। শুয়ে শুয়ে সব ভাবছি, এমন সময় জয়ের কল আসলো। দোস্ত, কক্সবাজার ঘুরতে যাবি? তোর বউ যাবে? আরে না, বউ তার বাপের বাড়ি গেছে, এর সুযোগে যেতে চাইছি। রাহুল সাকিবকে বলেছিস? হ্যাঁ, ওরা রাজি। তাহলে আমিও রাজি। যাবি কবে? তুই বললে কাল। ঠিক আছে, তাই হবে। আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। বাসা থেকে লাভ নেই, শুধু শুধু অবহেলা। সেদিনের মতো কোনোরকম দিনটা পার করে বন্ধুদের সাথে অনেক ভোরবেলা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আর আমি যে কক্সবাজারে যাচ্ছি সেটা কাউকে বলিনি, বললে হয়তো গাড়িটাও নিতে দিত না। প্রায় 5 ঘন্টা পর কক্সবাজারে পৌঁছালাম। অনলাইনে আগে থেকেই হোটেল বুক করা ছিল, তাই আসার পরেই হোটেলে উঠলাম। এর মাঝে বাসার কারোর সাথে একবারও কথা হয়নি। ফ্রেশ হয়ে হোটেলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে দেখলাম 20টার বেশি কল। বেশিরভাগ কল এসেছে আব্বর ভাইয়ের ফোন থেকে। কিন্তু এতবার কল করার কি আছে? আমি কি ছোট নাকি যে হারিয়ে যাব? মনে মনে এসব ভাবছি, এমন সময় ভাই আবার কল করলো। বলো। তুই কোথায়? সকাল থেকে তোর কোনো খোঁজ নাই। বাসা থেকে চলে এসেছি। চলে গেছিস মানে? মানে আমি ওই বাসায় যাব না। কি আজে বাজে কথা বলছিস? আর আম্মুর সাথে কথা বল। তুই কোথায় এখন? হারিয়ে গেছি। দেখ নয়ন, আমাকে রাগাস না বলে দিচ্ছি। বারে, আমি এখন তোমাদের রাগাচ্ছি? এতদিন যে তোমরা আমাকে অবহেলা করেছো সেগুলো কি ছিল? তাই বলে চলে যাবি? প্লিজ বাবা, বাসায় চলে আয় তাড়াতাড়ি। আর রিয়া মেয়েটাও তোর জন্য সকাল থেকে পাগলের মতো হয়ে গেছে। তাতে আমার কি? ওর জন্যই তো তোমরা আমাকে তো অবহেলা করতে। এখন সবাই ওকে নিয়েই থাকো। কি কি বলছিস এসব? ঠিকই তো বলছি। তা এবার কোন দেশে গেছিস? আম্মুর সাথে কথা বলছি, এমন সময় আব্বুর এরকম কণ্ঠ শুনে এবং এরকম প্রশ্ন শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। তার মানে সবাই একসাথে? কি হলো, কথা বলছিস না কেন? না মানে আব্বু। কি মানে মানে করছিস? বল এবার, তুই কোন দেশে গেছিস? না ফেরার দেশে। বুঝলাম, কিন্তু তার জন্য কি গাড়ি নিয়ে যেতে হবে? কি? তুমি তোমার গাড়ির জন্য এত বড় কথা বললে? ঠিক আছে, কালকে তোমার গাড়ি তোমার বাসায় চলে যাবে, আর কখন আমাকে খুঁজে পাবে না। আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। সামান্য একটা গাড়ির জন্য কথা শুনতে হলো? আগে বিয়েটা হোক, তারপরে রিয়াদ থেকে সুদে আসলে সব আদায় করে নেব। কলটা কেটে দেওয়ার পর ফোনটা অফ করে রেখে দিলাম। এবার আর বসে না থেকে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কক্সবাজারের বিকেলের দৃশ্যপট উপভোগ করতে লাগলাম। সত্যি এই সময়কার দৃশ্য মনে গেঁথে যাওয়ার মতো। কিছু সময় ঘোরাঘুরি করার পর আবার সবাই সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে মনোযোগী হলাম। এই সময় যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে থাকতেন, তাহলে আমি নিশ্চিত নতুন করে একটা কবিতা লিখতেন। আর আমি তো রবি ঠাকুর নই যে কবিতা তৈরি করব। সে যাই হোক, আরও কিছু সময় বসে থাকার পর হোটেলে চলে এলাম। রাতে বন্ধুরা মিলে রুমে বসে আছি, এমন সময় হোটেল ম্যানেজমেন্ট এসে খাবার দিয়ে গেল, কারণ আমরা অনেক আগেই খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন আর সকালে ঘুম ভেঙে গেল। কেন জানি না, নিজেরও ভালো লাগছে না। সেই সকালে ফোন বন্ধ করেছি, এখনও অন করিনি, তাই ফোনটা অন করলাম। তবে অনেকটা অবাক হলাম, কারণ 200-এরও বেশি মিস কল। আপনারা ভাবছেন ফোন বন্ধ থাকার পরে মিস কল দেখা গেল? ফোনে মিস কল অ্যালার্ট চালু করা ছিল। মিস কলগুলোর ভিতরে প্রায় ভাইয়া সবগুলো করেছে। কিন্তু এত কল করার কারণ কি? মনে মনে হাজারো সন্দেহ কাজ করতে লাগলো। সেসব কিছু না ভেবে ভাইকে কল করলাম। হ্যালো নয়ন, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। রিয়া আত্মহত্যা করতে গেছিল। ভাইয়ের কথা শুনে আমার পুরো দুনিয়াটা কেমন যেন থমকে গেল। ভাইকে কিছু বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না। এখন বুঝতে পারছি মেয়েটা কেন সেদিন আমাকে বলেছিল সবার থেকে দূর দেশে হারিয়ে যাবে। ভাইকে কিছু আর না বলেই জয়, সাকিব আর রাহুলকে বলে আমি একাই রওনা দিলাম। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় হাজারো প্রশ্ন মাথার উপর ঘুরপাক খাচ্ছে। কেন করতে গেলাম মেয়েটার সাথে এমন মজা? আর ভাইয়া তো বলেছিল আমার চলে যাওয়াতে রিয়া কতটা ভেঙে পড়েছিল। আর সেদিন যখন রিয়াকে বললাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সেদিনও রিয়া আমার কথার কোনো প্রতিবাদ করেনি, বরং সারাটা রাত আমার জন্য কান্না করেছে। প্রতিদিন আমি তাকে কি দিলাম? শুধুমাত্র কষ্ট। এখন যদি মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে আব্বু আম্মুকে আমি কি বলতাম? গাড়ি ড্রাইভ করছি আর মনকে সব জিজ্ঞাসা করছি। আজ পথটাও যেন অনেক দূরে লাগছে, কিছুতেই ফোরাচ্ছে না। গাড়িটা আরও জোরে চালাতে শুরু করলাম। রিয়ার এমন কথা শুনে ঘুম থেকে উঠে ফ্রেশটাও হতে পারিনি। মনের ভিতর অনেক ভয় কাজ করছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর হাসপাতালে পৌঁছালাম। গাড়িটা কোনোরকম পার্ক করে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকলাম। দূর থেকে দেখলাম বাইরে রিয়ার বাসা এবং আমাদের বাসা সবাই বসে আছে। তাদের সাথে কোনো কথা না বলে সোজা রুমের ভেতরে চলে আসলাম।
রুমে ঢুকতে নিজের অজান্তে চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কখনো ভাবতে পারিনি রিয়া এমন একটা কাজ করবে। রিয়ার দিকে লক্ষ্য করতে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মেয়েটাই কয়েকদিন একদম শুকিয়ে গেছে, মাথা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের নিচেও কালি পড়ে গেছে। দাঁড়িয়ে না থেকে রিয়ার কাছে গেলাম। এক হাতে শুজ লাগানো রয়েছে, চোখটা এখনো বন্ধ করে রেখেছে। হয়তো এখনো টের পাইনি আমি রুমে এসেছি। রিয়ার মাথার কাছে গিয়ে বসে কপাল একটা চুমু দিতেই আস্তে আস্তে চোখ খুললো। আমাকে দেখার পর অভিমানে মুখটা অন্য পাশে ঘুরিয়ে নিল। মুচকে এসে রিয়ার মাথায় হাত বোলাতে লাগলাম আর বলতে লাগলাম, বাবু রাগ করেছো? আমি না অনেক পচা, শুধু শুধু তোমাকে কষ্ট দেই, কিন্তু এখন থেকে আর দেব না। একটু তো আমার সাথে কথা বলো। ঠিক আছে, এরপর থেকে তোমাকে ছাড়া আর কোথাও ঘুরতে যাব না। জানো ভাইয়া যখন বললো তুমি সুইসাইড করতে গিয়েছিলে, তখন জানো আমার কেমন লাগছিল? মন চাইছিল নিজেকে শেষ করে দিই, কিন্তু তোমার কথা ভেবেও ওপারে যেতে পারিনি। হ্যাঁ, আমি তোমাকে এতদিন অবহেলা করেছি, কিন্তু কেন করেছি জানো রিয়া? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটার কাছে অবহেলা কতটা কষ্টের সেটা তোমাকে শুধুমাত্র একটু বোঝাতে চেয়েছিলাম। আর তুমি কিনা আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাইছিলে। তুমি চলে গেলে আমি কি করে থাকতাম? তুমি জানো না আমি তোমাকে ছাড়া কতটা একা। আর যদি তুমি চলেই যেতে, তাহলে হয়তো আমিও তোমার সাথে চলে যেতাম, কিন্তু আমাদের ভালোবাসাটার কি হতো? চোখের পানি মুছে রিয়ার দিকে লক্ষ্য করলাম, মেয়েটাও কান্না করছে। এমন সময় রুমে আব্বু আসলো। কেন এসেছি এখন? মেয়েটা কিভাবে মারা যাচ্ছে সেটা দেখতে। কথাগুলো অনেক জোরেই বলল আর রেগেই বলল। আব্বুর এমন জোরে কথা বলা শুনে সবাই রুমের ভেতরে চলে এলো। কি হলো, কথা বলছিস না কেন? বল। এখানে কিছু বলার মতো মুখটা আমি রাখিনি, তাহলে আর কি বলবো? গালে হাত দিয়ে নীরবে লজ্জায় দাঁড়িয়ে রইলাম। আব্বু তারপর আমাকে বকা দিতে লাগলো। বুঝতে পারছিলাম আমাকে এখন চলে যেতে হবে, কারণ আব্বুর হার্টের সমস্যা। এখন যদি আব্বু জোরে জোরে কথা বলে, তাহলে হয়তো আব্বু আর অসুস্থ হয়ে পড়বেন। তাই সেখানে দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলাম। এমন সময় রিয়া বলল, নয়ন তুমি প্লিজ যেও না। ভালো থেকো। পেছন করে কথাটা বলে চলে আসতে লাগলাম। আব্বু আমি নয়নকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আব্বু তোমরা নয়নকে আটকাও, এবার চলে গেলে আমি সত্যিই মারা যাব। রিয়ার কথা শোনার পরেও চলে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কে যেন হাত ধরলো। পেছনে তাকিয়ে দেখলাম আব্বু হাত ধরে আছে। আব্বু চোখের দিকে তাকিয়ে দেখতে পেলাম আব্বু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রাগ করে চলে যাচ্ছিস? আব্বুকে কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু আমাকে প্লিজ মাফ করে দাও। আমি রিয়ার সাথে শুধু মজা করতে চেয়েছিলাম। আমি কখনো ভাবতে পারিনি ও এমন একটা জিনিস করে বসবে। আমার কান্না দেখে সবাই কান্না করে দিল। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে স্বাভাবিক করে চোখের জল মুছে ফেললাম। তারপর সবাইকে বাইরে যেতে বললাম। আমার কথা শুনে সবাই বাইরে চলে গেল। সবাই চলে যাওয়ার পর রিয়ার কাছে গিয়ে বসলাম। মেয়েটা এখনও কান্না করেই চলেছে। চোখের জল মুছে দিয়ে হাসানোর জন্য বললাম, ইস দেখো তোমার জন্য আব্বু কত জোরে মারলো আমাকে, এখনও ব্যথা করছে। মেরেছে, বেশ করেছে। তুমি আমাকে বারবার কষ্ট দাও কেন? ওকে বাবু, আর কখনো তোমাকে কষ্ট দেব না, প্রমিস। মনে থাকে জানো। থাকবে। কপালে চুমু দিয়ে বললাম। তারপর রিয়ার সাথে কথা বলতে লাগলাম। রাতের বেলা। তোমরা সবাই বাসায় চলে যাও, আমি আর রিয়ার মা এখানে থাকি। না তোমরা যাও, আমি রিয়ার কাছে থাকতে পারবো। কিন্তু কোনো কিন্তু না, তোমরা এখন যাও। ঠিক আছে। সবাই চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে রিয়ার কাছে বসলাম। তুমি বাসায় গেলে না কেন? আমি গেলে তোমার যত্ন নেবে কে? দুই আম্মু তো ছিল, শুধু শুধু তোমার কষ্ট করতে হবে এখন। জি না, আমার কোনো কষ্ট হবে না। তাই বুঝি। এখন আমাকে জড়িয়ে ধরো। এখন না, আগে বাসায় যাই তারপর। না এখনই, না হলে আমি কান্না করব। ওলে আমার বাবুটা, আসো আদর করি। থাক, আপনাদের আর জানতে হবে না। রিয়ার পাশে সেদিন সারা রাত ঘুমিয়ে গেলাম। পরদিন বাসা থেকে সবাই হাসপাতালে চলে এসেছে। এখন চলো সবাই। ভাই হসপিটালের সব কিছু সেগুলো আরিফ শেষ করছে, এটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা রিয়াকে বাসায় মানে? বিয়ে না হওয়া পর্যন্ত রিয়া ওই বাসায় থাকবে। আপু তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, তাই হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই হবে। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে রিয়াকে বাসায় নিয়ে আসলাম। রাতে সোফায় বসে আছি আর রিয়া বিছানা ঠিক করছে। হয়ে গেছে, এখন আসো ঘুমাই। তাহলে তুমি যাও। আমি যাব কেন? কারণ আমাদের এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়নি হবে? না বাবু, সবাই খারাপ ভাববে। কিন্তু কোনো কিন্তু না, যাও এখন। রিয়ার কিছু না বলে একটা চুমু দিয়ে চলে গেল। এভাবে আরও কিছুদিন চলে গেল। বিকেলবেলা ছাদে আমি আর আভা বসে আছি।
এখন রিয়া নেই, কারণ সকালে রিয়া বাসায় চলে গেছে কিছুদিন পর বিয়ের জন্য। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এলো। বাসা ভর্তি মেহমান, তবে একটু মন খারাপ লাগছে, তার না শাবনাম আসেনি। সে যাই হোক, বিয়েটা অনেক ধুমধাম করে হয়ে গেল। বাসর ঘরে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসর ঘরে চলে আসলাম। রুমে আসতেই দেখলাম রিয়া বিছানার উপর বসে, সাথে ইয়া বড় ঘোমটা। রিয়ার কাছে এগিয়ে যেতেই রিয়া উঠে এসে আমাকে সালাম করলো। বন্ধুরা বলেছিল, বউ সালাম করলে বলবি তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। কিন্তু এটা কমন ডায়লগ, তাই নতুন কিছু বললাম। বেঁচে থাকো বৎস, স্বামী সংসার নিয়ে অনেক সুখী হও, এটাই দোয়া করি। রিয়া সালাম করার পর আমার কলার ধরে বলল, হারামি, তুই এখানেও মজা করছিস? তাছাড়া কি করব। রিয়া কিছু না বলে আমার কলার ধরে বিছানার উপর ফেলে দিয়ে রুমের লাইটটা বন্ধ করে দিল। লাইট বন্ধর জন্য আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই তখন কি হয়েছিল আমি সঠিক জানিও না, আর আমার পাঠকদের বলতেও পারলাম না। তো আপনারা কিছু মনে করবেন না, আর লজ্জার মতো তাকিয়ে থাকবেন না। এখন আর কিছু বলা হবে না। আর হ্যাঁ, বাকিটা জানতে চাইলে বিয়ে করে জেনে নেন। আর বন্ধুরা, গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।